মাননীয় স্পিকার, বিরোধী দলের পক্ষ থেকে সেদিন একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে এই সমস্যাটি যদি আমরা উভয়ে একসাথে বসি আলোচনা করি, তাহলে হয়তো মিটমাট করা বা একটা সুরাহা বের করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, সেদিন পরের দিন আপনি উপস্থিত ছিলেন এই সংসদে। আপনার সামনেই আমি আমাদের অবস্থান থেকে আমাদের প্রস্তাবনা বিরোধী দলের কাছে উপস্থাপন করেছি। আমরা যৌথভাবে একটি কমিটি গঠন করেছি এ ব্যাপারে আলোচনা করে কি সিদ্ধান্ত নেওয়া যায় যাতে দেশের মানুষ স্বস্তিতে থাকতে পারে। মাননীয় স্পিকার, আমি মনে করি আমরা আজও এই সমস্যার সমাধান উভয় পক্ষ একসাথে বসে নিশ্চয়ই ইনশাল্লাহ বের করতে সক্ষম হব। আমাকে লোকেরা বলে সংসদে আমাদের কথা বলবেন, আমি বলি যে বলবো ইনশাল্লাহ। আমি সেই কথাগুলো এখন বলতে চাই। আবার আমি ফিরে আসবো আমাদের দায়িত্ব কর্তব্যে। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি ওই এলাকার মানুষগুলো তাদের ভালোবাসা, সমর্থন আর ভোট দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে বলে আমি এই জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। একেবারে এই 47কে আমি সম্মান করি, কারণ ওই সীমারেখাটাই বর্তমানে বাংলাদেশের সীমারেখা। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের নদী রক্ষা করতে পারিনি বলে আমাদের কিছু জমি চলে গেছে প্রতিবেশী দেশের পেটের ভিতরে। আমরা বাড়াতে পারি, ওই যা ছিল তাই। ওই 1 খণ্ড জমি আমরা পেয়েছিলাম, এই জন্য 70 সালের নির্বাচন হয়েছিল। 94 ভাগ ভোট যেগুলা কাস্ট হয়েছিল তার মধ্যে 94 ভাগ পেয়েছিল আওয়ামী লীগ। তারা আসলে এত ভোট পেয়ে তারা আসলে নিজেদেরকে ধরে রাখতে পারে নাই। সম্ভবত তারা আবেগে সীমালঙ্ঘন করে ফেলেছিলেন। এত মানুষের ভোটের প্রতি তারা সম্মান দেখাননি। যে ভোটের সম্মান পাকিস্তানি সরকার না দেখার কারণে অনিবার্য হয়ে উঠল মুক্তিযুদ্ধ। তারাই সেই ভোটটাকে আবার গলা টিপে হত্যা করলেন, তারা বাকশাল কায়েম করলেন। আমাদের অনেক বন্ধু 72-এর সংবিধান সম্পর্কে তাদের হোল হার্টেড রেসপেক্ট তারা পে করেন, আমি পারি না এই জায়গায়। যারা করেন তারা এখন সরকারি ট্রেজারি বেঞ্চে অনেকে বসে আছে। আপনিও পারেন না, কারণ 72-এর সংবিধানটাকে পরিবর্তন করে দিয়ে গেছেন মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। তিনি 72-এর জায়গায় ওটা রাখেন নাই। যে জায়গাগুলো তার দৃষ্টিতে সংস্কার মেরামতের দরকার ছিল তিনি করেছেন। তাইলে এখন কেমনে আমরা বলতে পারি যে আমরা 72-এর সংবিধান চাই? এটা তো আমরা বলতে পারি না। আমাদেরকে এমনভাবে বলা হয় আমরা যেন সংবিধানই মানি না। তো সংবিধান না মানলে এখানে আসলাম কেমনে, বসলাম কেমনে, এই দেশে বসবাস করি কেমনে? উই আর ল অ্যাবাইডিং পিপুল। যত সময় পর্যন্ত দেশে বিদ্যমান সংবিধান আছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি কোনো পরিবর্তনের জন্য, কিন্তু বিদ্রোহ করব না। একজন নাগরিক হিসাবে এটাই আমার দায়িত্ব। আমি আমার দাবি অব্যাহতভাবে জানিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দাবি বাস্তবায়ন না হবে। তবে হ্যাঁ, আমার দাবিটা যদি যৌক্তিক না হয় তাহলে এটাকে আমি যে কোনো সময় অ্যাবান্ডন ঘোষণা করতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। মাননীয় স্পিকার, এই ছোট্ট এলাকাটি মাত্র 2টি থানা নিয়ে গঠিত, কাফরুল এবং মিরপুর। মিরপুরের পুরাটা না, আংশিক। এই জায়গাটির মধ্যে কিছু অবকাঠামোগত সমস্যা আমাদের রয়েছে, সেগুলোর দিকে একটু নজর দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রীবর্গকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো। ইব্রাহিমপুর বাজার এলাকার যানজট নিরসনে মাস্টার প্ল্যান অনুযায়ী 100 ফুট রাস্তা বাস্তবায়ন এবং উত্তর কাফরুলের 350 মিটার দৈর্ঘ্য সরু রাস্তাটি প্রশস্তকরণ জরুরি। প্রথমটা একটা মাস্টার প্ল্যান আগে থেকে আছে, এখন এটা বাস্তবায়ন হওয়া দরকার। এই এলাকায় প্রায় যানজট লেগে থাকে, অসহনীয় যানজট। সেই জায়গাটার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করলাম। 4 নম্বর ওয়ার্ডের সরকারবাড়ি মোড় থেকে পলাশনগর এবং 13 নম্বর ওয়ার্ডের বড়বাগ থেকে পূর্ব মণিপুর পর্যন্ত অত্যন্ত জরাজীর্ণ রাস্তাগুলোর দ্রুত সংস্কার। বছরের পর বছর ভাঙ্গাচূড়া পড়ে আছে, এখানকার কন্ট্রাক্টর নাকি পালিয়ে গেছে। তো
তো এখন কন্ট্রাক্টর আবার ফিরে এসে যতক্ষণ পর্যন্ত ওই ফ্যাসিস্টরা ধরা না দিবে ততক্ষণ পর্যন্ত কি মানুষগুলোকে এই যন্ত্রণা ভোগ করতে হবে? মাননীয় স্পিকার, এর তো একটা সমাধান হওয়া দরকার। এই জন্যে আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রীকে আমি অনুরোধ করব তিনি সদয় দৃষ্টি দিবেন। ইব্রাহিমপুর এবং উত্তর কাফরুলের রাস্তার মাঝখানে অবস্থিত বিদ্যুতের খুঁটিগুলো জরুরি ভিত্তিতে সরানো দরকার। এর মাঝে বহু অ্যাক্সিডেন্টও হয়েছে এগুলোকে কেন্দ্র করে, এবং রাস্তা এত সরু, তার মাঝখানে আবার ইলেকট্রিক লাইট পোস্ট, এটা একেবারেই সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। মিরপুর 10 থেকে আগারগা পর্যন্ত জলাবদ্ধতা দূর করতে এখানে বগালে খালের অবৈধ দখল উচ্ছেদ এবং গভীরতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। মণিপুর ও শেওড়াপাড়া এলাকার পুরাতন ও সরু সুয়ারেজ পাইপ পরিবর্তন করে বড় মাপের বা ব্যাসের পাইপ সেখানে স্থাপন করা অতি জরুরি। এখন বর্ষা হলে ওই 52 ইঞ্চি বর্ষার কোনো দরকার পড়ে না, বৃষ্টির দরকার পড়ে না। সামান্য বর্ষা হলেই সেখানে ফ্লাড শুরু হয়েছে। এই জন্য বলছিলাম যে এটা ছিটমহল কিনা আল্লাহই ভালো জানে। মাননীয় স্পিকার, বাউনিয়া বাঁধ এবং একটা শব্দ এখানে আছে, আমি না বলে পারছি না যেহেতু ওই নামেই এটা পরিচিত, বগারমার খাল। সেই খালের উপর নির্মিত নিচু কালভার্টগুলো পানির স্বাভাবিক প্রবাহে বাধা দিচ্ছে, এগুলো পুনর্নির্মাণ একান্ত প্রয়োজন। কতগুলো এলাকায় পানির জন্য এখন হাহাকার। গ্রামাঞ্চলে সুপেয় পানি পায় না, সেখানে হয়তো আর্সেনিকযুক্ত পানি, কিন্তু পানি পায়। আর এইখানে পানিই পাচ্ছে না, এইটা একটা ছোটোখাটো কারবালায় পরিণত হয়ে গেছে। আবার বিশেষ করে গত 1 মাস ধরে এই প্রবলেমটা খুব মারাত্মক আকার ধারণ করেছে। কী জন্যে আমি ঠিক জানি না। এই বিষয়ে ওয়াসার এমডির সাথে কথা হয়েছে, সংশ্লিষ্ট তাদের কথা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সমাধান হয়নি। আমি লোকদের কাছে যাই, বলে কিচ্ছু দরকার নাই, আমাদেরকে বাঁচার জন্য 1 ফুটা পানি দেন। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব যে এই যে এলাকাগুলোয় পানির জন্য লোকেরা হাহাকার করছে, আমি এই নামগুলো অনেক দীর্ঘ, আমি এখানে পড়ে আপনার সময় নষ্ট করছি না, এগুলা সবাই জানে। আমি শুধু অনুরোধ করব যে এই পরিত্যক্ত এলাকাটাকে একটু শনাক্ত করে যেন তার প্রতি সঠিক মনোযোগ দেওয়া হয়।